ডিএমএস অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছি এবং আল্লাহর অশেষ রহমতে সবাই ঘরে নিরাপদে আছি। আমিও ভালো আছি। আমি সহকারী অধ্যাপক কানিস ফাতেমা সাফিয়া, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। তো আজকে তোমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আমরা ইতিমধ্যে আসলে ফার্স্ট পেপার বইটা সম্পূর্ণই কমপ্লিট করে ফেলেছি। তো সেই বইটারই কিছু গুরুত্বপূর্ণ অংশ, যেগুলি আমাদের 12 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, সেই পরীক্ষার আমরা গুরুত্বপূর্ণ অংশগুলি নিয়ে আলোচনা করব। তো সবাই খাতা কলম এবং বই নিয়ে আমরা প্রস্তুত হই এবং বোর্ডের দিকে খেয়াল করি। ডিএমএসসির সাজেশন এবং আমাদের ইয়ার ফাইনাল পরীক্ষার দিবা শাখা, এদের জন্য আমাদের দিবা শাখার মধ্যে অধ্যায়গুলি ছিল হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, একাদশ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায়। প্রত্যেকটা অধ্যায় আমরা ভালো মতো পড়েছি, ছবিগুলি এঁকেছি যখন আমাদের ক্লাস চলেছিল। তবে এখন আমাদের বিষয়বস্তু হচ্ছে, যেহেতু আমরা অনেকদিন যাবৎ আমরা অলস সময় কাটাচ্ছি, সেই জন্য তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা, যেগুলি আমরা পরীক্ষার জন্য খুবই ভালো মতো পড়ব, প্রিপারেশন নিব এবং আমাদের পরীক্ষা আমরা ভালো মতো অ্যান্সার করতে পারবো। আর আমরা জানি, আমরা যদি পরীক্ষায় ঠিকমতো অ্যান্সার করতে না পারি এবং নম্বরটা আমরা ঠিকমতো না পাই, তাহলে আমরা সেকেন্ড ইয়ারে উঠতে পারবো না। সেই জন্য এই বিষয়বস্তুগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আমাদের সবাইকে দেখতে হবে। তো খেয়াল করো, প্রথম অধ্যায়ে আমাদের প্রয়োগ উচ্চতরমূলকের জন্য যে জিনিসগুলি লাগবে সেটা হচ্ছে, প্রথম 1 নাম্বার মাইটোকন্ড্রিয়ার গঠন ও গুরুত্ব। জিনিসটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন ও গুরুত্ব, চিত্র সহকারে। 2 ক্লোরোপ্লাস্টের গঠন ও গুরুত্ব, এটা আমাদের চিত্র সহকারে। এবং এর সাথে আমরা কিন্তু দুইটারই সংজ্ঞাগুলি পড়ে ফেলবো। এরপর আমরা খেয়াল করি যে আমাদের প্রয়োগ ও উচ্চতর দক্ষতার জন্য এটা গেল। আমরা জ্ঞানমূলক অনুধাবনের জন্য সবই পড়বো। তারপরে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা আমরা খাতায় লিখে রাখি। প্লাজমা মেমব্রেন সংজ্ঞা, কোষ প্রাচীর সংজ্ঞা, মাইটোকন্ড্রিয়া সংজ্ঞা, ক্লোরোপ্লাস্ট সংজ্ঞা। এর মধ্যে মাইটোকন্ড্রিয়া যেটা আমরা দেখলাম, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর কেন বলা হয়? ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর কেন বলা হয়? লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলার কারণ? গলজি বডিকে ট্রাফিক পুলিশ বলার কারণ? এই কয়টা জিনিস আমরা লিখে রাখবো। আমি আরেকবার বলছি, জ্ঞানমূলকের মধ্যে প্লাজমা মেমব্রেনের সংজ্ঞা, কোষ প্রাচীরের সংজ্ঞা, মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা, ক্লোরোপ্লাস্টের সংজ্ঞা। অনুধাবনমূলকে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলার কারণ, ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলার কারণ, লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলার কারণ, গলজি বডিকে ট্রাফিক পুলিশ বলার কারণ। এগুলি হচ্ছে আমাদের এই প্রথম অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা। অধ্যায়ের দ্বিতীয়, মাইটোসিস এর মেটাফেজ, অ্যানাফেজ ধাপ, চিত্র সবর্ণনা। আমরা জানি মাইটোসিসের মধ্যে আমাদের 5টা ধাপ আছে। তো 5টা ধাপের মধ্যে আমরা 5টা ধাপই করিয়েছি। পরীক্ষার জন্য আমরা যেটা বলবো, মেটাফেজ এবং অ্যানাফেজ ধাপ সুন্দর করে আমরা চিত্র সহ বর্ণনা করে ফেলবো। মিয়োসিসের আমাদের ধাপ আছে কয়েকটা, কিন্তু আমরা এর মধ্যে শুধু পড়বো হচ্ছে প্যাকাইটিনের ধাপ সমূহ। প্যাকাইটিন ধাপটা পড়বো, আর সাথে আমরা পড়বো হচ্ছে ক্রসিং ওভার পদ্ধতি। দ্বিতীয়ত আমরা পড়বো মাইটোসিসের মেটাফেজ, অ্যানাফেজ ধাপ চিত্র সহ, মিয়োসিসের প্যাকাইটিন ধাপ চিত্র সহ এবং ক্রসিং ওভার প্রক্রিয়া ও এর গুরুত্ব।
দ্বিতীয় অধ্যায় থেকে আমরা জ্ঞানমূলক এবং অনুধাবন যা পড়বো সেটা হচ্ছে কোষচক্রের সংজ্ঞা, মাইটোসিস এর সংজ্ঞা, কোষ বিভাজনের সংজ্ঞা, মিওসিসের সংজ্ঞা, ক্রসিং ওভারের সংজ্ঞা এবং সমীকরণিক বিভাজন কি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। সংজ্ঞাগুলি যেহেতু আমি লিখে দিচ্ছি না বোর্ডে, আরেকবার বলছি, খেয়াল করো। কোষচক্রের সংজ্ঞা, মাইটোসিসের সংজ্ঞা, মিওসিসের সংজ্ঞা, ক্রসিং ওভার প্রক্রিয়াটার সংজ্ঞা এবং সমীকরণিক বিভাজন বলতে কি বুঝো। এরপর আমরা চলে যাই হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায়ের মধ্যে আমরা যেগুলি পড়ব খেয়াল করো। পত্ররন্ধ্রের গঠন চিত্র সহ বর্ণনা। পত্ররন্ধ্রের গঠন চিত্র সহ বর্ণনা। 2 গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বর্ণনা। বর্ণনাটাও পড়বো আমরা এবং সাথে গ্লাইকোলাইসিসের যে ধাপটা আছে সে ধাপটাও পড়বো, কারণ হচ্ছে পরীক্ষায় আমাদের ধাপটাও আলাদা করে আসে। অনেক সময় লিখে দেয় যে আমাদের গ্লাইকোলাইসিসের রেখাচিত্র অঙ্কন করো, তখন তোমার প্রক্রিয়া লিখে লাভ নেই, নাম্বার পাবো না আমরা। সুতরাং আমরা রেখাচিত্র অর্থাৎ ধাপটা পড়বো ভালো মতো, এরপর বর্ণনা আমরা পড়ে ফেলবো। 3 নম্বর প্রশোধন কি প্রকারভেদ আলোচনা করো। 4 অবাধ শ্বসনের গুরুত্ব। অনেক সময় আমাদের অবাধ শ্বসনের গুরুত্বটার মধ্যে আসে যে শিল্প ক্ষেত্রে অবাধ শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব। তাহলে আমাদের যেন বুঝতে অসুবিধা না হয় যে শিল্প ক্ষেত্রে অবাধ শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব আর অবাধ শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব আসলে দুইটা জিনিস একই। তাহলে এই গেল হচ্ছে আমাদের নবম অধ্যায়ের প্রয়োগ আর উচ্চতর দক্ষতামূলক কোশ্চেন। এরপরে খেয়াল করো নবম অধ্যায়ে আমাদের সংজ্ঞা আর হচ্ছে অর্থাৎ জ্ঞান আর অনুধাবন। নবম অধ্যায়ের জ্ঞান আর অনুধাবনগুলি আমরা যখন বলবো আমরা লিখে ফেলবো। জৈব মুদ্রা কি, সবাত শ্বসন কি, অবাধ শ্বসন কি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বলতে কি বুঝো, পত্ররন্ধ্রের গঠন পত্ররন্ধ্র কি, প্রশোধন কি, ফার্মেন্টেশন কি, শ্বসনিক হার বলতে কি বুঝো। আরেকবার খেয়াল করি যেতে বোর্ডে লেখা হচ্ছে না এটা। জৈব মুদ্রা কি, সবাত শ্বসন কি, অবাধ শ্বসন কি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বলতে কি বুঝো, পত্ররন্ধ্র কি, প্রশোধন বলতে কি বুঝো, ফার্মেন্টেশন বলতে কি বুঝো এবং শ্বসনিক হার কি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের নবম অধ্যায়। তাহলে আমরা দেখলাম যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং নবম অধ্যায়, 3টা অধ্যায় আমরা পেয়ে গেছি। এরপর খেয়াল করো যে আমাদের দশম অধ্যায়। তাহলে দশম অধ্যায় থেকে আমাদের প্রতি বছর একটি করে কোশ্চেন থাকে, অর্থাৎ এখানে যে কয়টা আমরা দিয়েছি প্রত্যেকটা থেকে আমরা একটি করে কোশ্চেন পাবো ইনশাআল্লাহ। খেয়াল করো দশম অধ্যায় 1 স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ চিত্র সহ বর্ণনা করো। স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশের মধ্যে আমাদের কয়েকটা ধাপ চিত্র আছে। আমরা মনে করতে পারি যে আমরা মাঝখান দিয়ে পরীক্ষার খাতায় দুই একটা ধাপ আমরা বাদ দিয়ে দিব, যে আমাদের সুবিধার্থে কিংবা আমরা ভুলে গেলাম দুই একটা ধাপ বাদ দিয়ে দিব। আমরা যদি স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশের সম্পূর্ণ ছবিটা না এঁকে দুই একটা ধাপ বাদ দিয়ে দিই আমরা কিন্তু নম্বর পাবো 0। সুতরাং আমাকে চিত্রটা এমনও হতে পারে শুধু চিত্র আসছে, আমাকে গঠন আসলেও চিত্র দিতে হবে, শুধু চিত্র আসলেও চিত্রই দিতে হবে। তাহলে আমাদেরকে স্ত্রী গ্যামেটোফাইটের চিত্রটা ভালো মতো শিখতে হবে। তাহলে খেয়াল করো স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ চিত্র সহকারে, পুং গ্যামেটোফাইটের বিকাশ চিত্র সহকারে করব এবং নিষেকের পরিণতি ও তাৎপর্য এটা আমরা ভালো মতো শিখব। তাহলে এখানে পাইলাম কি আমরা 3টা, স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ, পুং গ্যামেটোফাইটের বিকাশ, নিষেকের পরিণতি আর হচ্ছে নিষেকের তাৎপর্য। এখন এই দশম অধ্যায় থেকে আমাদের জ্ঞান আর অনুধাবনমূলক কোশ্চেনটা আমরা একটুখানি লিখে নেই। কৃত্রিম প্রজনন কি, পার্থিনোকার্পিক ফল বলতে কি বুঝো, দ্বিনিষেক বলতে কি বুঝো, ত্রিমিলন কি, পার্থেনোজেনেসিস কি, নিষেক বলতে কি বুঝো। আরেকবার খেয়াল করি কৃত্রিম প্রজনন কি,
পার্থেনোকার্পিক ফল বলতে কি বুঝো, দ্বিনিষেক কি, ত্রিমিলন কি, পার্থেনোজেনেসিস কি এবং নিষেক কি। এবং পার্থেনোকার্পিক ফল আমরা যখন পড়েছিলাম সেখানে আমাদের বইতে কিছু পার্থেনোকার্পিক ফলের নাম দেওয়া ছিল। প্রত্যেকটা নাম আমরা সুন্দর করে শিখে ফেলবো। এমনও হতে পারে যে তোমার জ্ঞানমূলকে চলে আসতে পারে যে একটি পার্থেনোকার্পিক ফলের নাম লিখো। তাহলে আমরা দশম অধ্যায় থেকে জ্ঞান অনুধাবন শিখবো। কৃত্রিম প্রজনন কি, পার্থেনোকার্পিক ফল কি, পার্থেনোকার্পিক বলতে কি বুঝো, নিষেক কি, দ্বিনিষেক কি, ত্রিমিলন কি এবং পার্থেনোজেনেসিস কি। এই গেল হচ্ছে আমাদের দশম অধ্যায়। এরপর খেয়াল করো একাদশ অধ্যায়। এই একাদশ অধ্যায়টা আমাদের পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার জন্য আমাদের একটি কোশ্চেন প্রত্যেক বছর আমরা এখান থেকে 10 পাই। অর্থাৎ একাদশ অধ্যায় থেকে আমাদের 10 নাম্বার একেবারে প্রতি বছর বোর্ডে থাকে। তাহলে আমাদের বুঝতেই পারছি যে আমরা একাদশ অধ্যায়টা আসলে কিভাবে পড়ব। তাহলে খেয়াল করো একাদশ অধ্যায়ের টিস্যু কালচার প্রক্রিয়া ও এর প্রয়োগ। টিস্যু কালচার প্রক্রিয়ার মধ্যে আমাদের অনেকগুলি ছবি ছিল, কয়েকটা ধাপের। প্রত্যেকটা ধাপের ছবিগুলি আমাদেরকে সুন্দর করে আঁকতে হবে, কোনো একটা ধাপ মাঝখান দিয়ে বাদ দেওয়া যাবে না, কারণ এটাও শুধু 3-এর জন্য শুধু ছবি চলে আসতে পারে। তাহলে আমাকে 3-এ আমি 0 পাবো নাকি আমি 3-এ 3 পাবো সেটা তোমার উপর নির্ভর করবে। ধাপ একটা বাদ গেলে 0 পাবা, আর প্রত্যেকটা ধাপ ঠিকমতো আঁকলে আমরা হচ্ছে সুন্দর নাম্বারটাই পাবো। তাহলে টিস্যু কালচার প্রক্রিয়া পড়বো আর টিস্যু কালচার প্রক্রিয়ার প্রয়োগটা আমরা ভালো মতো করে নিব। খেয়াল করো 2 নাম্বার, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বর্ণনা চিত্র সহকারে। এটার ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বর্ণনা চিত্র সহকারে। এখানে আমাদের চিত্রটা আবার অনেক সময় দেখা যায় যে আলাদা চলে আসে, শুধু 4-এর জন্য অথবা শুধু 3-এর জন্য। 3 নাম্বার, ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া বর্ণনা। এটাও আমাদের চিত্র সহকারে, এটার চিত্রটা আমাদের আলাদা চলে আসে। প্রত্যেকটা জিনিস লেখার আগে আমরা যতগুলি প্রয়োগমূলক অ্যানসার করব, প্রত্যেকটা লেখার আগে আমাদের আগে প্রত্যেকটা সংজ্ঞা লিখতে হবে। যেমন টিস্যু কালচারের সংজ্ঞা আমরা লিখে আমাদের অ্যানসার শুরু করব। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সংজ্ঞাটা লিখে আমরা অ্যানসার শুরু করব। ইনসুলিনের সংজ্ঞাটা লিখে আমরা অ্যানসার শুরু করব। এরপর দেখো যে একাদশ অধ্যায় থেকে আমাদের যে যে সংজ্ঞাগুলি অর্থাৎ জ্ঞান অনুধাবন আমরা দেখেছি, খেয়াল করো লিখে নাও। প্লাজমিড কি, জিএমও এর পূর্ণরূপ, টিস্যু কালচার কি, টিস্যু কালচার প্রযুক্তি কি, রিকম্বিনেন্ট ডিএনএ কি, ইন্টারফেরন কি, বিটি বেগুন কি, জিনোম কি, জেনেটিক কোড কি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কি। আরেকবার বলছি, আমরা লিখে নিই। প্লাজমিড কি, জিএমও এর পূর্ণরূপ, টিস্যু কালচার কি, টিস্যু কালচার প্রযুক্তি কি, রিকম্বিনেন্ট ডিএনএ কি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কি, ইন্টারফেরন কি, বিটি বেগুন কি, জিনোম কি, জেনেটিক কোড, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। এরপরে খেয়াল করো দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায়ের মধ্যে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চল এর উদ্ভিদ সমূহের অভিযোজনিক বৈশিষ্ট্য। এই জায়গায় আমি একটা কথা বলে যাচ্ছি, আমাদের এখানে কয়েকটা অঞ্চল, ম্যানগ্রোভ বনাঞ্চল, এরপর আমাদের জলজ অঞ্চল, লবণাক্ত অঞ্চল ইত্যাদি অঞ্চলগুলির মধ্যে কোশ্চেন কয়েক রকমের হয়। এদের বৈশিষ্ট্য হতে পারে কখনো, আবার এদের অভিযোজনিক বৈশিষ্ট্য হতে পারে। অভিযোজনিক বৈশিষ্ট্য এখানে যদি বলে বৈশিষ্ট্য, সেখানে আসবে হচ্ছে আমাদের এই এলাকার উদ্ভিদের বৈশিষ্ট্য। আর যদি বলে যে অভিযোজনিক বৈশিষ্ট্য, তাহলে ওই এলাকার সাথে নিজেকে খাপ খাওয়ানোর জন্য ওই উদ্ভিদটা কি ধরনের বৈশিষ্ট্য পালন করে বা কি ধরনের বৈশিষ্ট্য নিজের মধ্যে এনে সে ওই এলাকায় অভিযোজিত হয়েছে, তাহলে অভিযোজনিক বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সেটা। আর যদি বলে যে বৈশিষ্ট্য, তাহলে আমরা উদ্ভিদের বৈশিষ্ট্যটা লিখে নিয়ে আসবো। তাহলে খেয়াল করো ম্যানগ্রোভ বনাঞ্চলের উদ্ভিদ সমূহের অভিযোজনিক বৈশিষ্ট্য। এরপরে 2, মরুজ। মরুজটা বা মরুভূমির অঞ্চলটারে আমরা জেরোসিডি নামেও অভিহিত করে থাকি, যদিও আমাদের বইতে তেমন
করে বিশেষ জায়গায় উল্লেখ করা নাই, মরুজি আমাদের উল্লেখ করা আছে। তারপর আমরা জেরুসালেম নামটা অবশ্যই মনে রাখবো, কারণ আমাদের বোর্ডে মাঝে মধ্যে অথবা আমরা নিজেরা পরীক্ষায় মাঝে মধ্যে জেরুসালেম দিয়ে দিই, কিন্তু তোমরা মরুজ পারো, জেরুসালেম লিখাতে আমরা অ্যানসার করতে পারি না, দুইটা আসলে একই। তাহলে খেয়াল করো, মরুজ ব্র্যাকেটে জেরুসালেম, জলজ ব্র্যাকেটে হাইড্রোসিরি। মরুজটারে আমরা বলি জেরুসিরি এবং জলজটাকে বলি হচ্ছে হাইড্রোসিরি। আসতে পারে জেরুসিরি এবং হাইড্রোসিরির মধ্যে বৈশিষ্ট্য, অথবা আসতে পারে জেরুসিরি এবং হাইড্রোসিরির মধ্যে পার্থক্য লিখো, এরকম আসতে পারে জেরুসিরি এবং হাইড্রোসিরির ওই এলাকার অভিযোজনিক বৈশিষ্ট্য লিখো। তাহলে খেয়াল করো, মরুজ, জলজ এর বৈশিষ্ট্য, তারপর অভিযোজনিক বৈশিষ্ট্য ও এর মধ্যে পার্থক্য। আমি কিন্তু আগেই বুঝিয়ে দিলাম যে কিরকম করে আমাদের আসতে পারে। এরপর খেয়াল করো আরেকটা, লবণাক্ত উদ্ভিদের বৈশিষ্ট্য এবং সাথে হচ্ছে ওই উদ্ভিদের অভিযোজনিক বৈশিষ্ট্য। এরপর লাস্ট যেটা আমাদের প্রিয় কোশ্চেন, বৈচিত্র্য দক্ষতা, জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব। এই যে আমরা বিভিন্ন এলাকাগুলি দেখলাম, এই এলাকাগুলির মধ্যে আমাদের অনেকগুলি জীব, জীব বলতে আমরা উদ্ভিদও বুঝি, প্রাণীও বুঝি, এরা বসবাস করতেছে। এইগুলি বসবাস করতে গিয়ে বিভিন্ন সময় হুমকির মুখে পড়ে, তাহলে এদেরকে সংরক্ষণের গুরুত্ব হচ্ছে আমাদের। তাহলে এই সংরক্ষণের গুরুত্বটা আমাদের খুব সুন্দর করে বইতে দেওয়া আছে, এটা বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমরা এটাও পড়ে নিব। তাহলে দ্বাদশ অধ্যায় থেকে আমাদের যে জ্ঞান অনুধাবন করতে হবে একটু খেয়াল করো, আমরা জ্ঞান অনুধাবনগুলি লিখে নিব। প্রজাতি কি, বায়োম কি, এন্ডেমিক প্রাণী কি, পপুলেশন কি, বাস্তুতন্ত্র কি, জীব বৈচিত্র্য কি, জলজ অঙ্কুরোদ্গম কি, অভিযোজন কি। আরেকবার বলছি, খেয়াল করো, প্রজাতি কি, বায়োম কি, এন্ডেমিক প্রাণী কি, পপুলেশন কি, বাস্তুতন্ত্র কি, জীব বৈচিত্র্য কি, জলজ অঙ্কুরোদ্গম কি, অভিযোজন কি। তাহলে এই যে এই জিনিসগুলি দেখলাম, শেষবেলা আমরা দেখলাম জ্ঞান অনুধাবন 12তম অধ্যায়ের, এগুলি হচ্ছে আমাদের সিকিউ সাজেশন। এখন আমরা এমসিকিউর জন্য কি করব, আমাদের এমসিকিউর জন্য আমাদের ক্লাসে আমরা কিছু দিক নির্দেশনা তোমাদেরকে দিয়েছিলাম, প্রত্যেকটা ক্লাসে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। হয়তো কখনো আমরা কিছু শীট দিয়েছি, কখনো আমরা বইয়ের পেছন থেকে পড়িয়েছি, কখনো বই দাগিয়ে পড়িয়েছি। প্রত্যেকটা ক্লাসে আমাদের টিচাররা যেভাবে যার ক্লাসে ঠিক যেভাবে দিক নির্দেশনা দিয়েছে, আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী এমসিকিউটা পড়ে ফেলবো। আর আমরা যদি টিচারদের দিক নির্দেশনা অনুযায়ী এমসিকিউটা পড়ি, আশা করি ভালো করব, কেউই আমরা খারাপ করব না। তাহলে আমরা খেয়াল করব আরেকবার, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, একাদশ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায়। আমাদের কয়টা অধ্যায় হলো? টোটাল হচ্ছে আমাদের 6টা অধ্যায়। আমরা ভালো মতো পড়ে ফেললে আমরা এখান থেকে তোমাদের আশা করি ইনশাল্লাহ 8টা কোশ্চেনই আমরা কমন পাবো। শুধু আমাদের ইয়ার ফাইনাল পরীক্ষায় না, যে টপিকগুলি তোমাদের দেওয়া হয়েছে এখান থেকে আমরা বোর্ড পরীক্ষাতেও আমরা 5টা কোশ্চেন ইজিলি আনসার করে চলে আসতে পারবো, একেবারে প্রয়োগোচিত দক্ষতা সাথে জ্ঞান অনুধাবন সহকারে। তাহলে আশা করি আমরা সবাই ভালো করে সাজেশনটা ফলো করব, সাজেশনের কোনো একটা কোশ্চেন আমরা বাদ দিব না, সাজেশনটা ফলো করব। এবং সাথে যেহেতু আমাদের বায়োলজির একটা বিষয় আছে, আমরা যেটা করতে চাই না, অধিকাংশ স্টুডেন্ট চিত্র আঁকতে চাই না। আমরা চিত্র না আঁকলে, এবার আমরা নিয়ম করে ফেলছি, চিত্র না আঁকলে আমরা সেই কোশ্চেনের অ্যান্সারে নাম্বার দিব না, টোটালি নাম্বার আমরা কেটে দিব, সেটা বর্ণনামূলক হোক আর যাই হোক। চিত্র, শুধু চিত্র চাইলে আমাদের চিত্র দিতে হবে, আর বর্ণনামূলক চাইলেও কিন্তু আমাদের আসলে বায়োলজিতে চিত্র দিতে হয়। কিন্তু আমরা কি করি, অনেক ভালো ভালো শাখার ছেলে পেলে চিত্র দেই না, কিন্তু অ্যান্সারটা খুব সুন্দর করে লিখি। এবার আমাদের অ্যান্সার লিখলে কাজ হবে না, আমাদের অ্যান্সারও লিখতে হবে, ছবিও আঁকতে হবে। আমরা যদি চিত্রটা না আঁকি, তাহলে আমাদের সেই অ্যান্সারে আমরা কোনো গঠন অথবা বর্ণনায় কোনো নম্বর পাবো না। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ছবিতে সময় দিতে হবে। আমরা অনেক সময় পেয়েছি, আমরা এই কয়েকদিন আমরা ভালো মতো একটু কাজ করব, ছবিটা সুন্দর মতো আঁকবো এবং বর্ণনাগুলি সঠিক মতো সুন্দর মতো দিয়ে তার সাথে ছবিটা অ্যাড করে দিব। এই হচ্ছে আমাদের
সৃজনশীলের বিষয়। আর সৃজনশীল তো আমরা জানি জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। তাহলে কিন্তু একটা উচ্চতর দক্ষতার কোশ্চেন কমপ্লিট হবে। প্রয়োগমূলক কোশ্চেনের অ্যান্সার দিতে হলে আমরা যেটা শুরু করি, শুধুমাত্র আমরা যেটা করি গঠন লিখে দেই। আমাকে গঠন চাইলে স্টিগোমেটোফাইটের গঠন অথবা মাইটোকন্ড্রিয়ার গঠন, আমরা শুধু গঠন লিখে দিলে আমাদের গঠন লিখলে হবে না। আমাদের প্রয়োগের কোশ্চেনের মধ্যে আমাদের অবশ্যই জ্ঞান, মাইটোকন্ড্রিয়া কি, জ্ঞান হয়ে অনুধাবন হয়ে তারপর আমাকে গঠনে আসতে হবে। শুধু গঠন লিখলে আমরা 1 পাবো। যেহেতু ইয়ার ফাইনাল পরীক্ষা, আমি পরীক্ষার নম্বরের নিয়মটা বলে দিচ্ছি। যদি গঠন লিখি তাহলে আমরা 1 পাবো, আর যদি তুমি সংজ্ঞা লিখে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে একটু লিখে তারপর গঠন লিখো, ছবিটা আঁকো, তাহলে তুমি 3 পাবা অথবা 4 পাবা। তোমার এরকম হতে পারে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব, শুধু গুরুত্ব দিয়ে দিলাম যে আমার তো মাইটোকন্ড্রিয়ার কাজ আছে বইতে, 12টা কাজ দিয়ে দিলাম, সেখানে তুমি 2 এর বেশি পাবা না। শুধু সংজ্ঞাটা দিয়ে যদি 12টা কাজ দাও তাহলে তুমি সুন্দর মতো 4 পেয়ে যাবা। এই হচ্ছে আমাদের পরীক্ষায় অ্যান্সারের নিয়ম এবং আমাদের নম্বরের নিয়ম। তাহলে আমরা যেটা করব, আমরা সুন্দর করে প্রয়োগ, উচ্চতর দক্ষতা আসতে হলে জ্ঞান, অনুধাবন পার হয়ে আসবো, অনুধাবনে আসতে হলে জ্ঞান হয়ে তারপর অনুধাবনে আসবো, এবং জ্ঞানে থাকলে শুধু জ্ঞানটাই অ্যান্সার করব। আর বারবারে বলছি ছবিটা ভালো মতো আঁকবো, সিকিউ সাজেশনটা ফলো করব, আর হচ্ছে এমসিকিউ সাজেশনটা ফলো করব ভালো মতো। আর দিবা শাখা সাজেশন, এটা আশা করি ইনশাআল্লাহ ভালো করবা সাজেশনটা ফলো করলে। আর আমরা ভালো মতো সবাই বাসায় পড়াশোনা করব, সুস্থ থাকবো, নিরাপদে থাকবো, এই বলে আমি শেষ করছি। কানিজ ফাতেমা সাফিয়া, সহকারী অধ্যাপক।